ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছে। এবং আমাদের প্রজন্মকে নিরাপদ রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই রয়েছে। আমাদের প্রজন্মকে বিভ্রান্ত করেছে, প্রজন্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রজন্মকে প্রতারণার আশ্রয় গ্রহণ করা হয়েছে। আমি মনে করি যে এই রাজনৈতিক দায়িত্ব তো আমাদের নিতে হবে। ষড়যন্ত্র ছিল, সহিংসতা রাজনীতি ছিল, কিলিং মিশন ছিল এবং তাদের মেটিকুলাস ডিজাইন, যেটির মাধ্যমে তারা প্রতারণা করেছে, মোনাফিকির আশ্রয় নিয়েছে, লাশ ফেলেছে, বিভ্রান্তিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমাদের আত্ম উপলব্ধি জায়গা রয়েছে এবং এই জায়গায় আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি সতর্ক করার ব্যাপারে আমাদের সচেতন থাকার সুযোগ ছিল। শিক্ষার্থীদের লাশ ফেলার তাদের যে মেটিকুলাস ডিজাইন, এটি কারণ মৃত্যু তো শেষ পর্যন্ত বেদনাদায়ক। এই মৃত্যুগুলো তারা ঘটিয়েছে যারা আজকে ক্ষমতায় আছে। এবং আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্র সংগঠন হিসেবে সবসময় আমরা নিজেকে ভাববো, নিজেকে প্রশ্ন করব যে এই অকাতরে শিক্ষার্থীদের জীবন যারা কেড়ে নিল, তারা এটি বাস্তবায়ন করতে পারলো কিভাবে? আমাদের কি কোথাও কোনো ঘাটতি ছিল? আমাদের কোথাও কি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গাফিলতি ছিল? আমাদের কোথাও কি কোনো সাংগঠনিক দুর্বলতা ছিল? আমরা কি অন্য কোনো ভাবে করতে পারতাম? এই প্রশ্নগুলো আমরা অবশ্যই করি এবং এগুলো নিয়ে অবশ্যই আমাদের নিজস্ব আত্মজিজ্ঞাসা রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমি আবারও বলছি, আমাদের সাথে আজকে অপ্রিয় সত্য কথায় যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি এবং ডাকসুর নির্বাচিত সর্বশেষ নির্বাচনে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন, এবং উনি খুব সহজভাবেই এই অপ্রিয় সত্য কথায় আসতে সম্মত হয়েছেন। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা ইনবক্স করলে চেষ্টা করব সাদ্দাম হোসেনের মুখ থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য। সেই সাথে এখন যে কথাটা আপনি বললেন সাদ্দাম হোসেন, কিন্তু তারপরেও কথা থেকে যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পতনের সাথে সাথেই আওয়ামী লীগ সরকারের পতনের ঘন্টা কি বেজে যায়? কেন আপনারা হল ছাড়তে বাধ্য হলেন? এ প্রসঙ্গেও আমি আবার কিছু ফ্যাক্ট তুলে ধরতে চাই, কারণ এটি নিয়ে ব্যাপক প্রচারণা হয়েছে, সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এটির প্রভাব পারিপার্শ্বিকতা সেটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। আমি সিদ্ধান্তে যাওয়ার অনুরোধ করব যারা শুনছে, পক্ষ বিপক্ষ সবাইকে। আমাদের অবস্থানটি কি ছিল আপনি দেখুন যে আমরা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, সবার আগে আমরা আওয়ামী লীগের আদর্শ ধারণ করি, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। সেটার আগেও সবচেয়ে বড় পরিচয় আমরা একটা ছাত্র সংগঠন। স্টুডেন্টদের রাইট নিয়ে আমরা অ্যাডভোকেসি করি, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের এমপ্লয়াবিলিটি নিশ্চিত করা, সেটা নিয়েই কিন্তু আমাদের কাজ। ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া, এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এটাই তো আমাদের কাজ। তো আমাদের প্রথম কাজ কি? ছাত্রলীগের প্রথম কাজ কোটা সংস্কার সমস্যার সমাধান করা। বাংলাদেশ ছাত্রলীগ প্রথম ধাপ সেটি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থিতিশীল রাখা, শান্তিপূর্ণ রাখা, সেটি কিন্তু 1 থেকে 14 তারিখ যদি আপনি দেখেন, বাংলাদেশে এত দীর্ঘ সময় ধরে আন্দোলন তারা টেনে হিসেবে লম্বা করেছে, অপ্রয়োজনে লম্বা করেছে। যেখানে 11 জুলাই আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সম্ভব ছিল, সেটি না করে সেটা তার অনর্থক প্রলম্বিত করেছে। এবং কেন করেছে সেটি তো আজকে দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু অর্থটা হলো আপনি যেটা বলছেন অনর্থক প্রলম্বিত, এটা তো অনর্থক নয়, দ্যাট ইজ মেটিকুলাসলি ডিজাইন। সেখানে তারা যাবে, আপনাদের ব্যর্থতা কোথায় সেখানে? হ্যাঁ, আমি আসছি। অনর্থক প্রলম্বিত এই অর্থে আমি তাদের তো মেটিকুলাস ডিজাইনের জায়গা থেকে এটা অর্থপূর্ণ, কিন্তু আমি বলছি যে এটা তো কোটা সংস্কার সমস্যার সমাধান হয়েছে শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে। আমি বলছি, আমি প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে 14 তারিখে তারা 14 তারিখেও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। ছাত্রলীগের ছেলে মেয়েরা অনেকে আক্রমণের শিকার হয়েছিল কিন্তু 14 তারিখেই। এবং এর বাইরেও আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মধুর ক্যান্টিনে আমাদের ছেলেমেয়েরা ছিল, সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি যে তাদের লক্ষ্যটি ভিন্ন, তাদের পাতা ফাঁদে আমরা পা দিতে চাইনি। 15 জুলাই তারা আক্রমণের সূচনা করে ছাত্রলীগের কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে, তারপরে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা লাঠি সোটা সহ ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তারপরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ক্যাম্পাস পলিটিক্সে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং এই পুরো 15 জুলাই যে তারা হামলা মঞ্চস্থ করেছে, এটি কিন্তু আমার বলার প্রয়োজন নেই, তারাই বলছে। এবং আমি বলে রাখি আপনাকে, 16 জুলাই এই তাদের যে লক্ষ্য ছিল একটি লাশ ফেলা এবং লাশ ফেলার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং রাজনীতিটাকে আলটিমেটলি সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। 16 জুলাই আবু সাইদের মৃত্যু এবং একই সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনি দেখবেন যে ছাত্রদল, ছাত্র শিবিরের এবং বিভিন্ন সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর ক্যাডাররা কিভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। সেই 16 জুলাই কিন্তু চট্টগ্রামে, আজকে আমরা এটা মনে রাখতে চাই না অনেকে, বিশেষ করে যারা হয়তো ছাত্রলীগের সমালোচনা করে, ছাত্রলীগের কর্মীদেরকে আপনি দেখবেন যে একবারে ছাদ থেকে কিভাবে
ফেলে দেওয়া হয়েছে নির্মম ভাবে সেটি দেখেছেন, এবং সেটির পরিপ্রেক্ষিতে একটি জি সরকার জি সরকার আমরা শিক্ষার্থীদের আমাদের কাছে রেসপন্স ভিডিও করেছে। আছে। হ্যাঁ, সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে, সরকার কোটা সমস্যার সমাধান করেছে, এবং সরকার কোনো ধরনের সহিংসতা চায়নি। সে কারণেই কিন্তু ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনি দেখবেন যে 16 তারিখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, আবাসিক হলগুলো বন্ধ করার নির্দেশনা দেয়, যাতে করে তারা, কারণ অলরেডি তারা তাদের কিলিং মিশন বাস্তবায়ন করা শুরু করেছে। তো আমরা সরকার রেসপন্সিবল, আমরা রেসপন্সিবল যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেটির কারণে কিন্তু ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং যে কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছি যাতে করে ক্যাম্পাসগুলোতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ক্যাম্পাসগুলোকে যেন শিক্ষার্থীদের লাশ ফেলার একটা ভেন্যু হিসেবে যেন ব্যবহার না করতে পারে। সে কারণে কিন্তু আমরা ছাত্রলীগের কর্মীদেরকে সেটা উৎসাহিতই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 অনুযায়ী পরিচালিত হয়, যে কারণে তারা ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার পরেও 17 তারিখ সকাল 11টায় কিন্তু সিন্ডিকেটের মিটিং ছিল। এই ফ্যাক্ট গুলো আমরা অনেকেই মনে রাখতে চাই না। সিন্ডিকেটের মিটিং ছিল, যে সিন্ডিকেটের মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউজিসির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে কারণে সকাল 6টায় ভোরবেলার পরপর বিশেষ করে বহিরাগত ছাত্রদল ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডার তারা কিন্তু প্রত্যেকটি হলে তাণ্ডব পরিচালনা করা শুরু করে। মেয়েদের উপর 16 তারিখ মধ্যরাতেই রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো ঘটনা ঘটেনি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মেয়েদের হলে কোথাও তো ঘটেনি, অথচ ছাত্রলীগের কর্মীদেরকে টার্গেট করা হলো, সেখানে বর্বরচিত নির্যাতন পরিচালনা করা হলো। 16 তারিখ এবং 17 তারিখ সকালবেলা প্রত্যেকটি রুমে কক্ষ ভাঙচুর করা, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া, ছাত্রলীগের কর্মীকে লাশ থেকে ফেলে দেওয়া, উপর থেকে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ হলে, সূর্যসেন হলে। তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি যখন তৈরি করা হচ্ছিল, স্বাভাবিকভাবেই আমরা সেটি চাইনি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ুক। এবং সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পরে যখন 4-5 ঘন্টা পরে যখন বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধই হতে যাচ্ছে, তখন আমরা কেন, আপনি বলুন যে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা কেন সেই সিদ্ধান্ত নিতে যাব যেটি পরিবেশ পরিস্থিতি হিসেবে আরো বাড়িয়ে দেয়। এবং সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি সবসময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে যাওয়ার পরে সহিংসতা যেন না হয়, শান্তিপূর্ণভাবে যেন পরিস্থিতি মোকাবেলা করা হয়, সেটি তার মূল উদ্দেশ্য ছিল। এবং সে ব্যাপারে তার এবং তিনি নিজেটি পরবর্তীতে বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আমাদের দলীয় এবং সরকারি অবস্থা, সেখান থেকে সেটিকে প্রত্যাখ্যান, ক্যাম্পাস ছেড়ে দেওয়া, এটিকে এক ধরনের রাজনৈতিক প্রচারণায় রূপ দেওয়া হয়েছে, এটিকে যার যার জায়গা থেকে সুযোগ সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে, এটি হলো বাস্তবতা। এখন অবশ্যই পেছনে যখন আমরা ফিরে তাকাই, তখন অবশ্যই আমাদের অনেকগুলো বিষয় মনে হয় যে এই সিদ্ধান্তটি এভাবে হতে পারতো, ওই সিদ্ধান্তটি এভাবেই হতে পারতো। হ্যাঁ, এটি নিয়ে মূল্যায়ন রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, পুরো ফ্রেমটি নিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি যে এটি কোটা সংস্কারের আড়ালে এটি সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে। হ্যাঁ, হয়তো সহিংসতার যে মাত্রা, এদের যে পরিকল্পনার যে মাত্রা এবং সশস্ত্র তাণ্ডবের আন্দোলনের যে পরিকল্পনা, এটি হয়তো আমরা পুরো মাত্রায় উপলব্ধি করতে পারিনি, যে কারণে হয়তো আমরা আরো বেশি শান্তিপূর্ণ, আরো বেশি সহিংসতা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে আমরা অনেক সময় সাংগঠনিক সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছি যেটা হয়তো আমাদের সংগঠনকে সাময়িকভাবে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। হয়তো এক্ষেত্রে কিছু মূল্যায়নের সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আপনি অপ্রিয়ভাবে সত্য কথাগুলো বললেন, কেন ছাত্র লীগ ক্যাম্পাস থেকে সরে গেল। কিন্তু আরো একটি অপ্রিয় সত্য কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যটি আপনি এই সময়ে এসে কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, এটি পুরো আপনি দেখবেন যে ইন্টারভিউতে যেটি বলেছেন, এই পুরো ইন্টারভিউতে কিন্তু পুরো বক্তব্যটি আমাদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়নি। এটির আগে তিনি অনেক কিছু বলেছেন, পরে অনেক কিছু বলেছেন, বিচ্ছিন্নভাবে এই ট্যাগলাইন গুলোকে ক্লিক বেইট জার্নালিজমের মতো করে ব্যবহার করে আসলে পরিস্থিতির উস্কানি মূলক ঘটনা ঘটানোর কাজে আসলে ব্যবহার করা হয়েছে। কারণ সরকার কিন্তু এই আন্দোলনে তো কেউ বিরোধী পক্ষ ছিল না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার পক্ষই তো আদালতে লড়ছিল, সরকার পক্ষই বলছিল আন্তরিক ছাত্রলীগ মাঠে কর্মসূচি দিচ্ছিল সংস্কারের দাবি। তো সেটি যেহেতু একটি সাবজুডিস বিষয় ছিল, বিচারিক প্রক্রিয়া যাতে করে শান্তিপূর্ণ একটা সমাধান হয়, এটাই তো আমাদের লক্ষ্য ছিল। আমি পিছনে যদি তাকাই, তাহলে হাইকোর্টের যে সিদ্ধান্তটি ছিল সেটিকে আমরা মনে করি যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা, যেটির কারণে সরকারের একটি পলিসি ডিসিশন তারা বাতিল করেছিল, এবং যেটির কারণে অনাকাঙ্ক্ষিত পরিবেশ ঘটেছিল এবং জল ঘোলা করার সুযোগ এই পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্যটি দিয়েছিলেন, এটি কিন্তু আওয়ামী লীগ থেকে সবসময় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ অবস্থান করার, সহিংসতার ঘটনা যেন না ঘটে, সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করার, এটি কিন্তু দলের অবস্থান ছিল। এবং আরেকটি বিষয়, পলিটিক্যাল রেটরিক, বাংলাদেশের রাজনীতি যারা জানে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা ধারণা রাখে, তারা কিন্তু জানে যে পলিটিক্যাল রেটরিক, এই ধরনের আমাদের আন্দোলন, রাজপথের ভূমিকা, বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলা হয়। তো কোনটি কি বিষয়, এটি কিন্তু বাংলাদেশের জনগণের এক ধরনের উপলব্ধি আছে। এটি নিয়ে হয়তো সাময়িক সময়ে বিভ্রান্ত করা যায়, কিন্তু স্থায়ীভাবে এটি নিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও দর্শক শ্রোতা যারা আমাদেরকে সরাসরি লাইভে এখন দেখছেন শুনছেন বা ভবিষ্যতে দেখবেন শুনবেন, আপনাদের জন্য জানিয়ে রাখি অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন আজকে সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ, যেটা বর্তমান অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট তার কার্যক্রম বা তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর প্রাক্তন নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন আজকে আমার সাথে অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন। আরো একটি অপ্রিয় সত্যের কথা, অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং এটি একটি বড় কারণ, সেটি হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত সংগঠন। আপনি জানেন যে শিক্ষার্থীদের জন্য আমাদের সংগঠনটি উন্মুক্ত থাকে, সেখানে তারা আসে, কর্মী থাকে, সমর্থক হয় কিংবা শুভানুধ্যায়ী থাকে। তো যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এই সন্ত্রাসবাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন এবং আমাদের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময়ে বিপরীত ভূমিকা পালনকারী সংগঠন, যেটি পাকিস্তান বাহিনীর অক্সিলারি ফোর্স হিসেবে মূলত ভূমিকা পালন করেছে, তাদের যে কর্মকৌশল এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল অন্যান্য ছাত্র সংগঠন আছে, সবাই কিন্তু উন্মুক্ত ভাবেই ছাত্র রাজনীতি পরিচালনা করে। তো এই সংগঠনটি তারা জানে যে তাদের পরিচয় থাকলে, পরিচয় উন্মুক্ত হলে শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরে নেবে, যে কারণে তাদের একটা অন্যতম কৌশল হচ্ছে ছদ্মবেশ ধারণ করে। যে কারণে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগে নয়, বিভিন্ন প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেসবই কিন্তু তারা ভেগ ধারণ করে থাকে এবং নিজের পরিচয় লুকিয়ে তারা কিন্তু রাজনীতি করে এবং এটির মাধ্যমে তারা তাদের প্রকৃত সত্যটি আড়াল করে, গুজবের আশ্রয় যেমন নেয়, নিজের সম্পর্কে নিজের আত্মপরিচয় লুকিয়ে রেখে কিন্তু তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত ছাত্র গণসংগঠন হওয়ার কারণে আমাদের স্ক্রিনিংটি তো তুলনামূলকভাবে শিক্ষার্থীমুখী করার কারণে স্ক্রিনিং প্রসেসটিতে তো অবশ্যই আমরা বর্তমান উপলব্ধি থেকে বলতে পারি যে কিছু সীমাবদ্ধতা তো রয়েছেই, যে আমাদের এটা আরো সুচারুভাবে সম্পন্ন করার সুযোগ ছিল কিনা, আমরা আরো এটি আরো যাচাই বাছাই করার সুযোগ ছিল কিনা, সেটি তো অবশ্যই আমাদেরকে বলতে হবে। এবং এই যে অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটেছে, এটি কিন্তু আসলে আমরা নয়, আজকে ছাত্রদলের নেতৃবৃন্দের বক্তব্য দেখুন, বামপন্থী সংগঠনগুলোর নেতৃবৃন্দের বক্তব্য দেখুন, তারাও কিন্তু বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবির, ছাত্রলীগের আশ্রয় নিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্মগুলো করেছে এবং তারা তার দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং এটিতে প্রমাণিত তারা, এবং এই মুনাফেকি, এই বেইনসাফি রাজনীতি, এই প্রতারণার যে রাজনীতি এবং যেটিকে তারা বলছে মেটিকুলাস ডিজাইন, দেখুন না, তারা মুখে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাই ধানমন্ডি 32 নম্বরে তারা আঘাত করেছে, ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়েছে এবং তারা আজকে মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার রাজনীতি কিন্তু তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। তারা বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, অথচ 5 আগস্টের পট পরিবর্তনের পরে তারা দেখলো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। তো এই যে বাংলাদেশে আপনি দেখুন যে এই যে প্রতারণাপূর্ণ এক ধরনের ছদ্ম প্রতারণার বাংলাদেশে আপনি দেখুন, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র রাজনীতি যারা করেছে তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডই কিন্তু অব্যাহত রেখেছে, নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। অথচ দেখুন বাংলাদেশে 2024 সালে কি ঘটলো, বাংলাদেশের সংগঠকরা হঠাৎ করে সরকারে আসলো। আজকে দেখুন একজন তরুণ রাজনীতি করবে, একজন তরুণ ছাত্র রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি নাও করতে পারে, বিভিন্ন ভাবে রাজনৈতিক পথ পরিক্রমা বেয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে, তরুণরা দেশ পরিচালনা করবে, এটাই তো তারুণ্যের ক্ষমতায়ন। কিন্তু আজকে বাংলাদেশে যেটি হচ্ছে, তারা কখনো নির্বাচিত হয়নি, তারা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মধ্যে যায়নি, তারা জনগণের ম্যান্ডেট অর্জন করেনি, তারা আইনের শাসন কিংবা আমাদের কোন বৈধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যায়নি, কিন্তু তারা আজকে অবৈধভাবে, অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে এবং জনগণকে মাইনাস করে নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করে বসে আছে। তো এই যারা অনুপ্রবেশ করেছে তারাই কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকে তারা এই বেআইনি সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদের কোনো কর্মকাণ্ড তো গোপনীয় নয়, আমাদের সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্য। আমরা ঘোষণা দিয়ে বলছি এই দখলদার সরকারের বিদায় ঘটবে, আমরা ঘোষণা দিয়ে বলছি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরে আনবো, আমরা ঘোষণা দিয়ে বলছি যারা ছাত্র হত্যা করেছে, যারা নাগরিকদের হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম চালিয়েছে, সাধারণ মানুষকে যারা মেটিকুলাস ডিজাইন করে, টার্গেট কিলিং করে, স্নাইপার ব্যবহার করে হত্যাকাণ্ড করেছে, তাদেরও বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। আমরা মবের আশ্রয় নেব না, আমরা যারা অপরাধী তাদেরকেও আইনে আশ্রয় নেওয়ার সমস্ত সুযোগ নিশ্চিত করব এবং একই সঙ্গে তার সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ যতই সংকট আসুক, যতই আঘাত আসুক, বাংলাদেশ ছাত্রলীগ কখনো এই যারা মুনাফেকি রাজনীতি করেছে, প্রতারণাপূর্ণ পথ বেয়ে যারা রাজনীতি করেছে, তাদের সঙ্গে তাদের দেখানো পথ বাংলাদেশ ছাত্রলীগ অবলম্বন করে না। যারা অনুপ্রবেশের রাজনীতি করে, ছদ্মবেশের রাজনীতি করে, তারা হয়তো সাময়িক সাফল্য লাভ করতে পারে, কিন্তু জনগণের মনে স্থায়ী লাভ করা
স্থায়ী আসন লাভ করা তাদের পক্ষে কখনো সম্ভব বলে আমি মনে করি না। এবং এটির সবচেয়ে বড় প্রমাণ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আল বদর আল শামস তৎকালীন ইসলামী ছাত্র সংঘ দাপট দেখিয়েছে, সরকারের পেটোয়া বাহিনী চেয়ে ভূমিকা রেখেছে, মানুষের জুলুম করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু তাই থেকেছে, যুদ্ধাপরাধী রাজাকারদের সহযোগী হিসেবেই থেকেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গভবন নিয়ন্ত্রণ করে রিভলভার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তারা খুনি হিসেবেই স্বীকৃত হয়েছে। যে কারণে আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে যে ইতিহাসের শেষ কথা লেখা হয়ে গেছে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই লিখবে, সেটি গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং সমতার বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসার মাধ্যমে। আপনাকে আরেকটি অপ্রিয় সত্য কথা বলার জন্য কিন্তু উত্তরটা মনে হয় ইতিমধ্যে পেয়ে গেছি। তারপরে আমি আমাদের শ্রোতা মণ্ডলীর জন্য বলবো যে আপনি যেভাবে এখন ব্যাখ্যা করলেন যে কিভাবে ছাত্রলীগ ফিরে আসবে, সেখানে সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ। আপনারা কি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন? প্রশ্নই আসে না। আমাদের লড়াই তো একটা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আমাদের লড়াই তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আমাদের লড়াই তো আমাদের রাজনৈতিক কর্মীদের নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুন্দর একটা বাংলাদেশ থাকবে, গণতান্ত্রিক প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে এবং মানুষের মৌলিক মানবাধিকার থাকবে, সেটির লক্ষ্যেই তো আমরা রাজনীতি করি। এবং আমাদের আজকে দেখুন, আজকে এই আমরা যদি ক্যাম্পাসে রাজনীতির দিকে তাকাই, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার 17 বছর দেশ পরিচালনা করেছে। আজকে যারা বড় বড় কথা বলছে, ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, বামপন্থী সংগঠন করুক, নির্বিঘ্নে ক্যাম্পাসে একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আজকে বাংলাদেশে এই মুহূর্তে 5 লাখের অধিক শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার কারণে, শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ভালোবাসার কারণে, শুধুমাত্র সরকারের এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শিক্ষকের একাডেমিক ফ্রিডম থেকে বঞ্চিত রয়েছে। তো আজকে যে পরিবেশ পরিস্থিতি যারা তৈরি করেছে, আমরা আমরা কেন লড়াই করব? আমরা সংগ্রাম করব তো আজকে এই যে তরুণ যারা রয়েছে তাদের কর্মসংস্থান, তারা যেন মানসম্মত লেখাপড়া করতে পারে, তারা যেন প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে ভালো একই সুনাগরিকতার মধ্য দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারে, সেটাই তো আমাদের লক্ষ্য। এবং দেখুন, রাজনীতিতে সাধারণ মানুষ কিংবা ছাত্র সমাজ কিংবা তরুণ, তারা তো আমাদের সমালোচনা করতে পারে, সমর্থনও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। সাধারণ মানুষের সমস্ত অধিকারই রয়েছে এবং আমরা তো রাজনীতি করি জনগণের জন্যই, সাধারণ মানুষের জন্য, তরুণদের জন্য, ছাত্র সমাজের জন্যই তো আমাদের রাজনীতি। তারাই তো আমাদের ছাত্র রাজনীতির মালিকানা তো তাদের কাছেই। তো তারা তো কোনো অবস্থাতে আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের পক্ষ। এবং সে কারণেই আমরা অবশ্যই ন্যায় বিচার, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, 11 মাস ব্যাপী সাধারণ মানুষের উপর তাণ্ডব পরিচালনা করা হয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড, বিভৎস লীলা পরিচালনা করা হয়েছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার বিভিন্ন প্রতীকগুলো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বিখ্যাত ভবনটি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার, আমাদের আমাদের প্রেরণার উৎস ধানমন্ডি 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া, এর প্রত্যেকটি ফৌজদারি অপরাধ, এর প্রত্যেকটি আমরা মনে করি যে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ। এবং এর আমরা অবশ্যই যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারাই, যারা আন্দোলন করে, যারা প্রতিবাদ করে, তারাই, তাদের তারুণ্যের শক্তি তো আমাদের শক্তি, প্রতিবাদের শক্তি। আমাদের প্রতিবাদ আমাদের বিপক্ষে হলেও তারুণ্যের প্রতিবাদকেই তো আমরা ধারণ করি, সেটি আমাদের বিপক্ষে গেলেও। তো সে কারণে ভবিষ্যতে তরুণরা যেন প্রতিবাদ করতে পারে, তরুণদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। তরুণদের অভাব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, আমাদের নিয়ে সমালোচনা থাকতে পারে, তরুণদের সমালোচনায় আমাদের চলার পথের ইস্তেহার, এবং সেটিকে কেন্দ্র করে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব। এবং একই সঙ্গে যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত, জুলাই আগস্টে যারা ছাত্র নাগরিকদের হত্যা করেছে, টার্গেট কিলিং করেছে, স্নাইপার ব্যবহার করেছে, মানুষের উপর সহিংসতা চালিয়েছে, 400 থানা লুট করেছে, পুলিশদের উপর হত্যালীলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। এটি আমাদের আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি। এটি কোনো ধরনের প্রতিহিংসা কিংবা প্রতিশোধের অনুসিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। আপনার এই মুহূর্তের বক্তব্য অনুযায়ী লাখো শিক্ষার্থী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেটা আপনি এই মুহূর্তেই বললেন। তাদের নিয়ে আপনাদের রিয়েল পরিকল্পনা কি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ভয়ানক সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মুহূর্তের জন্য
তাদের লড়াইয়ের যে স্পৃহা, তাদের যে সাহসের যে জ্ঞান ভয়, তাদের যে মুক্তির যে স্বপ্ন এবং গণতন্ত্রের প্রতি, বঙ্গবন্ধু কন্যার প্রতি, আওয়ামী লীগের ঐতিহ্য সংগ্রামের প্রতি, জাতিপিতার আদর্শের প্রতি ছাত্রলীগের নেতাকর্মীদের যে সীমাহীন স্পৃহা, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার যে প্রত্যয়, এটি আমাদের শক্তি। অনেক ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। তারা বরং দৃঢ়তার সঙ্গে বলেছে যে রাজপথে লড়াই সংগ্রামী তাদের জীবনের নতুন সার্টিফিকেট। এবং আমরা দেখেছি যে যতই আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ততই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যতই তারা আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মেলবন্ধন বাড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের একাগ্রতা আরো বেশি বাড়ছে। আমাদের 20 জনের মিছিলে একসময় শত মানুষের মিছিল থেকে লাখো মানুষের মিছিলে পরিণত হবে। আমাদের ঝটিকা মিছিলই একসময় বাংলাদেশে গণজাগরণ তৈরি করবে। তাদের নির্যাতন নিষ্পেষণী একসময় আমাদের বারুদের মতো ঐক্য গড়ে তুলবে এবং দখলদার সরকারের বিদায়ের পথ প্রশস্ত করবে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা জানি যে সীমাহীন কষ্ট যন্ত্রণা বুকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথ চলতে হচ্ছে। আজকে হয়তো আমরা সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না, পত্র পত্রিকায় হয়তো অনেক কথাই লেখা হয়, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা কখনো আত্মগোপনে যায়নি, সংগ্রাম করেছে, পথ বদলেছে, কৌশল ধারণ করেছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে গেছে। এবং আপনি দেখুন যে আজকে ছেলেমেয়েরা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সরকারি চাকরিজীবী, গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা বাংলাদেশের সেরা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়েছে, সংগঠন হিসেবে ছাত্রলীগকে বেছে নিয়েছে, অথচ আজকে তার সমস্ত জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসি মুখে এটিকে আলিঙ্গন করেছে। তারা হাসতে হাসতে কারাগারে যায়, তারা প্রিজন ভ্যান থেকে জয় বাংলা স্লোগান দেয়, তাদেরকে আক্রমণ পরিচালনা করা হয়, আক্রমণ থেকে বের হয়েই নিজের জীবন রক্ষা করে দেয়ালে দেয়ালে আবার শেখ হাসিনাতি আস্থা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লিখে দেয়। আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা আজকে দেশ দখল করে রেখেছে, যারা আজকে সংবিধান, আইন, গণতন্ত্র সবকিছুকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছে, তারা বাংলাদেশ নয়। বাংলাদেশ তারাই যারা আজকে লড়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশ তারাই যারা আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ তারাই যারা নিজের জীবন বাজি রেখে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বাংলাদেশ, তারাই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করবে। আমি অন্য একটি অপ্রিয় কথা আপনার কাছ থেকে জানতে চাই, এবং এইটা মনে হয় আমাদের অনেক শ্রোতা মণ্ডলীও জানতে চাই। গত বছরের জুলাই মাসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার লাল করে দিয়েছিল, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আপনি দিতে চান? ধন্যবাদ এই প্রসঙ্গটি নিয়ে আসার জন্য। কারণ এই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা অনেকেই করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা এটিকে বলার চেষ্টা করছে, কারণ তারা জানে যে তারা আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনগণের ভালোবাসা আওয়ামী লীগের প্রতি তীব্র হচ্ছে। জনগণ মার্কশিট দেখছে, রেজাল্ট শিট বিবেচনা করছে, দখলদার সরকারের পারফরমেন্স দেখছে, আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো দেখছে। এবং সে কারণে কিন্তু মানুষ কিন্তু রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মানুষ। তারা কিন্তু তুল্যমূল্য বিচার বিবেচনা করতে জানে, তারা পার্থক্য করতে জানে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে জানে। সে কারণেই কিন্তু তারা আজকে এই ধরনের ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি, যে গুজব, প্রতারণা এবং ছলচাতুরির মাধ্যমে তারা এই 5ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইন 5 আগস্টে শেষ হয়নি, মেটিকুলাস ডিজাইন তারা অব্যাহত রেখেছে। এবং কি ভয়ঙ্কর ব্যাপার, তারা সেটি আজকে অবলীলায় স্বীকারও করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারাই অবলীলায় বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাবে। তারা বলছে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের সমর্থন অর্জন করবে। আজকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে মিছিল করে অপরাধ, আজকে আইন করে বলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে লিখলে, এমনকি আওয়ামী লীগের সমালোচনা করলেও আপনি সন্ত্রাস বিরোধী দমন আইনে আপনি একজন ক্রিমিনাল। এই হচ্ছে বাংলাদেশে এই দখলদার ফ্যাসিস্ট বাংলাদেশ রাষ্ট্রকে চেহারা বানিয়েছে। তো আমরা মনে করি আজকে আমরা যারা এই বিভ্রান্তিগুলো ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে তারা বাংলাদেশের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের জনগণের প্রজ্ঞা, বিচার, বিবেচনা বোধ রয়েছে এবং তাদের এই বিভ্রান্তিগুলো কোনো অবস্থাতেই কখনো কাজে আসবে না। প্রোফাইল পিকচার লাল, কালো, সবুজ, সাদা যেটাই করুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র নিশ্চিত করা সেটি কিন্তু আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ করেছে, তার সুবিধা তো গোটা বাংলাদেশের মানুষ পায়। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নয়ন সম্প্রসারিত করেছে, দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়েছে। তো ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে, কারণ এই দলটির এজেন্সি
এই ছাত্র সংগঠনটির এজেন্সির, এই সংগঠনটির মালিকানা মানুষের স্বপ্নের সঙ্গে এই সংগঠনটির সম্পর্ক রয়েছে। তো যে কারণে প্রোফাইল পিকচার যে রঙই থাকুক না কেন, আমরা সবাই মিলে লাল সবুজের বাংলাদেশ তৈরি করব। আপনি আমাদের সমালোচনা করেছেন, আপনি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনি আপনার অস্বস্তি জানিয়েছেন, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন, আপনার সাহস, আপনার সমালোচনায় আমাদের শক্তি। এবং একই সঙ্গে যারা অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, যারা ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, যারা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ করেছে, তাদেরকেও আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতে যখন এই দখলদার সরকারের পরাজয় ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব, তখনও আজকে 11 মাস ধরে বাংলাদেশকে যেভাবে মবের রাজত্ব, ত্রাসের রাজত্ব, মব রিপাবলিকে পরিণত করা হচ্ছে, সেটি নয়। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করব, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করব, দলমত নির্বিশেষে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অবস্থান ক্লিয়ার করব, এবং গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যেন একটি আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পায়। মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যেন আমাদের রাজনীতি, আমাদের সমাজ জীবনের মৌল বিষয় হিসেবে থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বলেছে বিভিন্ন ধরনের প্রচারণা নিজেরাই চালিয়েছে, ছাত্রলীগ ভয়ঙ্কর হিসেবে ফিরবে। ছাত্রলীগ ভয়ঙ্কর হিসেবে ফিরবে এটি ছাত্রলীগ বলেনি, এটি বলেছে যারা এই মেটিকুলাস ডিজাইনার, যারা এই ছদ্মবেশ ধারণ করে তাদের এই কোটা সংস্কার আন্দোলন করেছে। আজকে তারা বলছে বিপ্লব, তারা বলছে সংস্কার, তারা বলছে সংবিধান, অথচ 5ই আগস্টের আগে কিংবা 3 আগস্টের আগে কোথায় ছিল এসব কথা বলেছে একটি, বাস্তবায়ন করেছে আরেকটি, গুজবের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। কারণ তারা জানতো যে এই বিষয়গুলো যদি সরাসরি সামনে আসতো, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদের যে কৌশল রয়েছে সেটি কোনো অবস্থাতেই সফলতার মুখ দেখতো না। সে কারণে তারা সেটি অবলম্বন করেছে, এবং আমরা তাদের দ্বিচারিতার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তাদের মুখ এবং মুখোশের পার্থক্য জনগণের সামনে প্রকাশিত হয়ে গেছে। যে কারণে আমরা অভয় দিতে চাই, অভয় দেওয়ারও কিছু নেই, আমরা ভয়ঙ্কর নয়, ভরসা হয়ে থাকবো। প্রোফাইল পিকচার লাল হোক, সবুজ হোক, নীল হোক, সাদা হোক, কালো হোক, সবাইকে নিয়েই আমরা লাল সবুজের সমৃদ্ধ গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব। আমাকে কি শোনা যাচ্ছে? আমি মিউটেড হয়ে গিয়েছিলাম। এই যে শিক্ষার্থীদের সাথে যারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের সাথে যে একটি বড় গ্যাপ তৈরি হলো বাংলাদেশ ছাত্রলীগের, কিভাবে তা ঘুচাবেন? সেতু বন্ধন তৈরি করার ব্যাপারে কিভাবে কাজ করছেন? 12 মাস তো প্রায় হয়ে গেল। সাদ্দাম হোসেন, প্লিজ। ধন্যবাদ। স্বাভাবিকভাবেই আপনি জানেন যে বাংলাদেশে যে বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ছাত্রলীগের নেতা কর্মী তো দূরের কথা, ছাত্রলীগের যারা সাধারণ কর্মী, সমর্থক, শুভানুযায়ী কিংবা ছাত্রলীগের কর্মীর বন্ধু, সহপাঠী, তারাও আজকে কি ধরনের সহিংসতার শিকার হচ্ছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আপনারা সেটি লক্ষ্য করেছেন, দেখেছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে, সাধারণ শিক্ষার্থীরাই বরং আমাদের পথ প্রশস্ত করেছে। আজকে এই 11 মাস ব্যাপী যে নারকীয় দমন পীড়ন চালানো হচ্ছে, শিক্ষার্থীদের সবচেয়ে বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের পথ থেকে শিক্ষার্থীরাই প্রশস্ত করেছে। হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীকে পরীক্ষা দিতে গেলে যখন তার উপর সহিংসতা চালানো হয়, তখন কিন্তু আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, সাধারণ শিক্ষার্থীরা তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের কর্মীদের শিক্ষার অধিকারের জন্য ছেলেমেয়েরাই কিন্তু রুখে দাঁড়িয়েছে। এবং আজকে হয়তো যারা আবাসিক হলে রয়েছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে, তারা কিন্তু তাদের বন্ধু, তাদের সহপাঠী যে ছাত্রলীগ করে, সে হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারছে না। এই রাজনৈতিক পরিবেশ, এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কারণে অনেক কিছু তার পক্ষে বলা সঙ্গত হচ্ছে না, কিন্তু গোপনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সেজন্য ক্লাসে আসতে পারে, সেজন্য পরীক্ষা দিতে পারে, সেটির নিশ্চয়তা করা, তাকে যে মৃত্যুর মুখোমুখি প্রত্যেক মুহূর্তে হতে হচ্ছে, সেখানে বন্ধুদেরকে আশ্রয় দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাই বরং পথ দেখাচ্ছে। শিক্ষার্থীদের এই ভালোবাসা আমাদেরকে অভিভূত করেছে, এবং এটি সচেতন একটি প্রচেষ্টা আছে বাংলাদেশ ছাত্রলীগকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে, আতঙ্কের পরিবেশ ছড়ানোর মাধ্যমে এই প্রচেষ্টা তো রয়েছেই। এবং এই জুলাই আগস্টের একটি প্রভাব তো অবশ্যই রয়েছে, নেতিবাচক প্রভাব, যেটির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। অথচ আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড যদি দেখেন, এই বিগত জুলাই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের যে সবচেয়ে বড় ফুটসাল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট গুলোর আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। তারা ছাত্রলীগ করে না, অনেক হয়তো আমাদের দলের সমর্থকও নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কর্মসূচিতে কিন্তু তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কাজ করেছি, জব ফেয়ার করেছি, স্কিল ডেভেলপমেন্ট
প্রোগ্রামের আয়োজন করেছি, নানামাত্রিক কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছেই আমরা গিয়েছি, কারণ শিক্ষার্থীরাই আমাদের এই সংগঠনটির সত্যিকারের মালিক। তো সে কারণে আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের সেই আস্থাটি অর্জন করব, শিক্ষার্থীদের ভালোবাসা আমরা অর্জন করবো, এবং শিক্ষার্থীরা অলরেডি আমাদেরকে যে ভালোবাসা দেখাচ্ছে, আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে, এমনকি আমাদের ভুল ত্রুটিগুলো আমরা এটা করতে পারতাম, এটা হলে এটা হতে পারতো, সেগুলোও কিন্তু তারা অবলীলায় বলছে। বাংলাদেশ ছাত্রলীগ এভাবে কাজ করলে এই ধরনের ঘটনাগুলো নাও ঘটতে পারতো। শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে, আমাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের পেজের মাধ্যমে, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে সব সময় কিন্তু তারা বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে শিক্ষার্থীরাই মতামত দিচ্ছে, পলিসি ঠিক করে দিচ্ছে, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে দিচ্ছে, এবং শিক্ষার্থীরাই তো আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। বাংলাদেশ ছাত্রলীগ তো তাদেরই সংগঠন, তাদের সংগঠন, শিক্ষার্থীদের সংগঠন, শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যৎ নিশ্চিত করবে। এবং আমরা আরো বেশি ইতিবাচক কর্মসূচি কিভাবে গ্রহণ করা যায় এই পরিবর্তিত পরিস্থিতি, কারণ আমরা কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড, স্বাভাবিক একটি বাস্তবতার মধ্যে নেই। এমনকি বাংলাদেশে আপনি জানেন যে গণতান্ত্রিক পথ প্রক্রিয়া হয়তো ত্রুটি বিচ্যুতি আছে, সরকার দলের রাজনীতি, বিরোধী দলের রাজনীতি হয়তো এক এক রকম হয়, কিন্তু আজকে বাংলাদেশে যেটি বিরাজ করছে সেটি তো হচ্ছে যে আপনার কোনো স্বাধীনতা নেই, আপনার কোনো নাগরিক অধিকার নেই, আপনার সংবিধান প্রদত্ত কোনো অধিকার নেই, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না, প্রত্যেকটা মুহূর্তই হাতের মুঠোয় মৃত্যু নিয়ে আপনাকে কিন্তু ছুটোছুটি করতে হচ্ছে। তো এক ধরনের বিরল অভিজ্ঞতার মধ্য দিয়ে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীদেরকেই নয়, গোটা বাংলাদেশের নাগরিকদেরকেই কিন্তু যেতে হচ্ছে। কারণ ছাত্রলীগের যারা কর্মীদের, যারা সহপাঠী রয়েছে, তারা প্রশ্ন করছে যে তারা বিগত সমস্ত বছরই তো তাদের ছাত্রদল করা বন্ধুটি, তাদের আত্মগোপন করে থাকা ছাত্র শিবিরের বন্ধুটি, তাদের প্রতিবাদী ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনের বন্ধুটি তো নির্বিঘ্নে ক্যাম্পাসে থেকেছে, লেখাপড়া করেছে, প্রতিবাদ কর্মসূচি করেছে, ছাত্রলীগের অধিকার কেন থাকবে না? শিক্ষার্থীরা তো প্রশ্ন করছে, শিক্ষার্থীরা আওয়ামী লীগ নাও করতে পারে, শিক্ষার্থীরা ছাত্রলীগ নাও করতে পারে, কিন্তু শিক্ষার্থীরা তো বঙ্গবন্ধুকে ভালোবাসে, শিক্ষার্থীরা তো মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে গভীরভাবে ধারণ করে, তারা প্রশ্ন করছে, তারা আমাদেরকে এই আন্দোলনের সুযোগ নিয়ে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর তো গোটা বাংলাদেশের তারুণ্যের সবচেয়ে প্রিয় ঠিকানা। বঙ্গবন্ধুর জীবন, তার সৌর্যিত তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যারা রাজনীতি করে, রাজনীতি করে না, সবার কাছে আজকে তারা দেখছে যে তাদেরকে ব্যবহার করে আজকে ভিন্ন খাতে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা প্রশ্ন করছে, শিক্ষার্থীরা এর উত্তরও জানে, এবং বাংলাদেশের ছাত্র সমাজই আমি বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বাংলাদেশ বিনির্মাণে তারাই আগামী যে নেতৃত্ব দেবে, বাংলাদেশ ছাত্রলীগ তাদের সহযাত্রী থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে সরাসরি শুনছেন প্রেস এক্সপ্রেসের স্টুডিও ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের উপস্থাপনায় অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন সাদ্দাম হোসেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসু এর এজিএস ছিলেন গত নির্বাচিত সেশনে। আমি দেশে এই মুহূর্তে যারা দেশে অনেক জায়গায় ঝটিকা মিছিল করছে, বিভিন্ন কর্মসূচি করছে, তাদের একটি বক্তব্য আপনার সাথে সামনে তুলে ধরতে চাই সাদ্দাম হোসেন। তারা বলছেন তারাই গত 17 বছর আওয়ামী লীগ থেকে সুবিধা পায়নি বা বঞ্চিত ছিল। আগামীতে আপনাদের যদি সময় পরিবর্তন হয়, তারা কি আবারও পূর্বের মতো বঞ্চিত হবে? নেতা কর্মী, বিশেষ করে আমাদের তৃণমূলের কর্মী যারা রয়েছে, তাদের এই যে সমালোচনাটি, তাদের এই যে প্রশ্নটি, আমি মনে করি যে এটি যৌক্তিক, এবং আমাদের সংগঠনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার সমস্ত অধিকার তাদের রয়েছে, প্রশ্ন করার অধিকার তাদের রয়েছে। এবং তৃণমূলই তো সত্যিকার অর্থে নেতৃত্ব প্রদান করছে, তারাই তো ঘুরে দাঁড়াচ্ছে, তারাই লড়াই করছে, তারাই সংগ্রাম করছে। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই যেটি বলেছেন, যিনি নেতৃত্ব দেবেন, যিনি সংগঠিত করবেন, তিনিই নেতা। তৃণমূলের নেতা কর্মীরা আজকে বাংলাদেশ ছাত্রলীগের সত্যিকারের নেতা, তারাই আমাদেরকে পথ নির্দেশ ঠিক করে দিচ্ছেন, তারাই সাহসের দীপশিখা হয়ে আমাদেরকে প্রজ্বলিত করছেন, তারাই বুকে ক্ষোভের আগুন নিয়ে গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এবং আমাদের বিগত সময়ের যে রাজনীতি, অবশ্যই সেখানে ত্রুটি বিচ্যুত ছিল, অবশ্যই আমাদের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে, অবশ্যই হয়তো আমরা সবাই আমাদের রাজনীতির যে মৌলিক লক্ষ্যবস্তু, কর্মীদের বিভিন্ন সমস্যা, সংগঠন পরিচালনায় তাদের অন্তর্ভুক্তি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তি, এইসব জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুত রয়েছে। এবং এই যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, আমি মনে করি যে ভবিষ্যতে এটি অবশ্যই একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে। আজকে যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, গ্রামে গঞ্জে, মফস্বলে, মেট্রোপলিটনে যারা নেতৃত্ব প্রদান করছে, যারা সংগঠিত হচ্ছে, তারাই নেতৃত্ব দিচ্ছে, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এবং আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে অতীতে হয়তো গাফিলতি থাকতে পারে, অতীতে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, অতীতে হয়তো সংগঠনের স্বার্থের চেয়ে
অনেক সময় আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছি। অতীতে হয়তো আরো অনেক কিছুই ঘটেছে, কিন্তু এই যে শিক্ষাটি আমরা 11 মাসের অভিজ্ঞতায় যে আমরা অর্জন করতে পেরেছি, এটির একটি প্রভাব, এটির একটি প্রতিফলন, এটির একটি রূপায়ণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এটির একটি ক্যাটালিস্টের ভূমিকা পালন করা, এটি অবশ্যই পালন করবে। আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে এক ঝাঁক নতুন নেতৃত্ব গড়ে আসবে। এই প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমেই আগামী দিনে আমাদের রাজনীতিতে নতুন ভাবে অনেক নেতৃত্বের তৈরি হবে, যারা হয়তো বাংলাদেশকে পথ দেখাবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা রয়েছেন, তারাই বাংলাদেশের আন্দোলন সংগ্রামের জীবন কাঠি, তারাই ভবিষ্যতের রূপরেখা বদলে দেবে। শুধুমাত্র সংগঠনের নেতৃত্ব নয়, বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে বাংলাদেশ ছাত্রলীগের সেই সমস্ত কর্মীরা যারা আজকে সমস্ত ঝুঁকি, সাহস, প্রতিবাদ, কৌশল এসব কিছু মোকাবেলা করে যারা সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে, কাজ করে যাচ্ছে। অবলীলায় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে যারা গ্রামে গঞ্জে, রাজপথে, মেঠোপথে সংগঠনকে সংগঠিত করছে, মানুষের অধিকারের কথা বলছে, এই দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যার যার জায়গা থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র দলীয়, আমি দলীয় দৃষ্টিকোণ থেকে বলবো না, তারাই গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে যেটুকু করার আছে, আমরা অবশ্যই আমাদের সময় সেটি অবশ্যই করব, এবং ভবিষ্যতেও আমি মনে করি যে এটির ইতিবাচক প্রভাব অবশ্যই প্রস্ফুটিত হবে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কি এই তৃণমূল কর্মীরা যারা এখন জীবন বাজি রেখে বাংলাদেশে ছাত্রলীগ তথা বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে? এক লাইনে উত্তর চাই। আমরা সম্পূর্ণভাবে কৃতজ্ঞ। আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা তাদেরকে কেন্দ্র করে, এবং তারা তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, এটি শুধুমাত্র তাদের জন্য নয়, এটা আমরা গোটা দেশের জন্য, আমাদের জন্য অনুপ্রেরণা বলে আমি নয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার, আওয়ামী লীগ পরিবার যারা রয়েছে, আমরা সবাই কৃতজ্ঞ চিত্তেই তাদের ভূমিকাকে আমরা ধারণ করি, স্মরণ করি, এবং তাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আরো বেশি সুসংগঠিত হতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করি। আমরা আজকের এই অপ্রিয় সত্যের মুখোমুখি সাদ্দাম হোসেনের সাথে প্রায় শেষ পর্যায়ে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা হলো যে সকল শিক্ষার্থী মারা গেছে তারা নিশ্চয়ই সবাই মেটিকুলাস ডিজাইনে মারা যায়নি, অনেকে সংঘাতে মৃত্যুবরণ করেছে। সে বিষয়ে আসলে আপনার মতামত একটু যদি বলতেন। দেখুন, প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক, সেটি যে সংগঠনই করুক না কেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকুক বা না থাকুক, যেটি হোক না কেন। এবং আজকে দেখুন যে এই ঘটনাগুলো ঘটেছে, যে প্রক্রিয়ায় আশ্রয় গ্রহণ করা হয়েছে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে, যেভাবে শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে, এবং প্রশিক্ষিত ক্যাডার, বিভিন্ন জঙ্গিবাদী বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনগুলোর প্রশিক্ষিত কর্মী বাহিনীকে ব্যবহার করা হয়েছে, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটি বিরল। এবং এটির সবচেয়ে বড় প্রমাণ 5ই আগস্টের পরে যারা দণ্ডপ্রাপ্ত ছিল, শীর্ষ সন্ত্রাসী হোক, জঙ্গি হোক, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেশে বিদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আমি একটি প্রশ্ন বিনয়ের সঙ্গে করতে চাই, যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। তো আজকে যারা ক্ষমতা দখল করে যারা ইন্ডেমনিটি প্রদান করে, তারা কি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ? তারা কি নিরপেক্ষ তদন্তের প্রতি দায়বদ্ধ? তারা কি ছাত্র হত্যার বিচার চায়? তারা কি নাগরিক হত্যার বিচার চায়? নাকি তারা নিজেদের যে হত্যা, খুনের বিভৎস তাণ্ডব লীলা, সেটি আড়াল করতে চায়? এটি তো আমাদেরকে প্রমাণ করার প্রয়োজন নেই। এই দখলদার সরকারই তো প্রমাণ করে দিচ্ছে যে তারা অপরাধী, সে কারণে তাদের ইন্ডেমনিটি প্রয়োজন হয়েছে। ইন্ডেমনিটি কাদের প্রয়োজন হয়েছিল? ইন্ডেমনিটি প্রয়োজন হয়েছিল বঙ্গবন্ধুর খুনিদের, কারণ তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, সেটির মাধ্যমে তারা সাংবিধানিক রক্ষা কবচ নিশ্চিত করতে চেয়েছে। আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোন ইন্ডেমনিটি, কোন জুলাই সনদি যারা অপরাধী তাদের রক্ষা কবচ হতে পারবে না। যারা অপরাধী তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। জুলাই আগস্টে যারাই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিরপেক্ষভাবে তদন্ত করে উন্মোচিত করে যারা সত্যিকারের অপরাধী, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। এবং শুধু তাই নয়, আজকে দেখুন এই লাশগুলো তো তাদের কাছে ছিল আন্দোলনের কাঁচামাল। এই লাশের এই লাল রক্ত কিন্তু তাদের হৃদয়ে কোনো আকুতি তৈরি করেনি। মা সন্তান হারিয়েছে, এটি এদেরকে কিন্তু হৃদয় স্পর্শ করেনি। তারা আজকে যে এই পট পরিবর্তনের কারণে উপদেষ্টা হয়েছে, শত কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, এটি কিন্তু তাদের মৌলিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কেউ বোন হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, আর এরা এক একজন ব্যাংক ব্যালেন্স, রাজনৈতিক পদ পদবি সবকিছু তারা লুটে নিয়েছে। যে কারণে আমরা ছাত্রলীগের
রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আমরা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। এবং শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাই করছিল। আপনি দেখবেন যে নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, অথচ আজকে তারা কি করছে না করছে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। কিভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র আইসিটি ট্রাইব্যুনাল নামের এই ক্যাঙ্গারু কোর্টের আয়োজন করেছে, কিভাবে বাদী বিবাদী, কিভাবে নাটক সাজানো হয়েছে, কিভাবে হত্যাকাণ্ডের যে মৃত্যুর শিকার হয়নি কিভাবে তার বিরুদ্ধে আবার তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে গোটা বাংলাদেশে মামলা বাণিজ্য পরিচালনা করা হয়েছে, কিভাবে প্রতিশোধ বাস্তবায়ন করার জন্য তারা আজকে এই বিচার বিভাগীয় প্রক্রিয়াকে বাস্তবায়িত করছে। তার মানে ছাত্র হত্যার বিচার নয়, ইন্ডেমনিটি, এবং ইন্ডেমনিটির মাধ্যমে পরবর্তীতে ক্ষমতাকে নিরাপদ রাখাই কিন্তু তাদের কাছে মৌলিক বিষয়বস্তুতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের লাল রক্ত কিংবা তারুণ্যের প্রতিবাদের লাল প্রোফাইল পিকচার তাদের হৃদয়ে কিন্তু আকুতি কিংবা হৃদয়ে কোনো দরদ স্পর্শ করে না। তারা চেয়েছে শিক্ষার্থীদের লাশ এবং সেটির মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার একটি পদ্ধতি, এবং সেটির মাধ্যমে কিন্তু তারা সেটি করেছে। যে কারণে আমরা আজকে দৃঢ়তার সঙ্গে, এটি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমাদের শপথ, এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই আন্দোলন চলাকালীন সময়ে প্রত্যেকটি ঘটনার আমরা মনে করি যে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, এবং সেটির মাধ্যমে বিচারিক প্রক্রিয়াটি নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে। এই দখলদার বেআইনি সরকারের বিদায় ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে, সাংবিধানিক শাসন বাংলাদেশে পুনরায় চালু করে জনগণের কাছে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে অতীতের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও এই কাজগুলো করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এখন আর কোনো প্রশ্ন নেই। আজকে আমার সাথে উপস্থিত ছিলেন অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন সাদ্দাম হোসেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং ডাকসুর প্রাক্তন এজিএস নির্বাচিত, যেটা সর্বশেষ নির্বাচন হলো। আপনাকে কনক্লুশন করার জন্য সর্বশেষ আপনি আপনার ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি কোনো নির্দেশনা আছে কিনা, আর রাজনীতিতে শেষ শব্দ বলে কোনো কথা নেই, রাজনীতি হলো রাজনীতি, পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসিতে শেষ বলে কোনো কথা নেই। সেখানে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সবার উপর যে অত্যাচার চালাচ্ছেন, আপনি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা এবং আপনার কর্মীদের উপরে কোনো নির্দেশ দিতে চান কিনা, সেটা দিয়ে আপনি শেষ করবেন। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই, সশ্রদ্ধ সালাম জানাই। তারা লড়াই জারি রেখেছে, তারা সংগ্রাম জারি রেখেছে। আমরা জানি যে ছাত্রলীগের অনেক কর্মীর সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে, মৃত্যু পথযাত্রী মায়ের পাশে সামিল হওয়ার সুযোগ হয়নি, বৃদ্ধ বাবার জানাজায় যাওয়ার সুযোগ হয়নি। ছাত্রলীগের অনেক কর্মীর প্রত্যেকটা মুহূর্তেই তাদেরকে বিভিন্নভাবে জায়গা পরিবর্তন করে থাকতে হচ্ছে। শিক্ষার অধিকার, মানবিক অধিকার কোনো কিছুই নেই, কিন্তু তারপরও ছাত্রলীগের নেতা কর্মীরা লড়ে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদেরকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাবো, সংগ্রাম করার জন্য আহ্বান জানাবো, এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কটি বৃদ্ধি করা, তাদের নেটওয়ার্কিংটি আরো স্ট্রং করা, এবং আমাদের যে সাংগঠনিক শক্তি সেটিকে সুসংহত করা, বিভেদের বদলে ঐক্যের ডাক দেয়া, এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন সবাই কাজ করি। যার যার জায়গা থেকে ক্যাম্পেইন করা, মানুষের কাছে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। শিক্ষার্থীদের কাছে আমাদেরকে কৌশলে যেতে হবে, অনলাইনে হোক অফলাইনে হোক, সেটির মাধ্যমে আমাদেরকে যেতে হবে। আমাদের সমস্ত নেতাকর্মী আমাদের ওয়ার্ডে, ইউনিয়নে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, পলিটেকনিক ইনস্টিটিউটে, মেডিকেল কলেজে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের সমস্ত কর্মী যারা রয়েছে আমাদের